শুভ সকাল from নীলাদ্রি লেক। টাঙ্গুয়ার হাওর বর্ষার মৌসুমে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দর্শনীয় স্থানের একটি হয়ে দাঁড়ায় এই টাঙ্গুয়ার হাওর। হাওরের বুকে অথই পানিতে ঘুরে বেড়ানো, ভাসমান হাউস বোটে বসে খাবার খাওয়া অথবা ছোট ছোট ডিঙি নৌকায় করে হিজলবনে ঘুরে বেড়ানো, অন্ধকার রাতে নৌকার ছাদে বসে জ্যোৎস্না উপভোগ করা, এছাড়াও ওয়াচ টাওয়ার এলাকায় জাপাজাপি করা, বিকেলের ক্লান্ত সময়ে নীলাদ্রি লেকের একটি সুন্দর বিকেল, সকালের নীলাদ্রি লেকে এক কাপ চা, বারেকের টিলার উপর থেকে জাদুকাটা নদীর মনমাতান্ন দৃশ্য, শিমুল বাগানের সবুজের মায়া, এই সব কিছু মিলিয়েই আপনার টাঙ্গুয়ার হাওরের ভ্রমণটি হতে পারে জীবনের একটি অন্যতম সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা। আপনাদের ভ্রমণটি আরও কীভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমার ভ্রমণ অভিজ্ঞতার ভিডিওটি নিয়ে। মাত্র 2500 টাকা থেকে 3000 টাকার ভিতরে এই জায়গাগুলো কিভাবে ঘুরবেন, কম খরচের পাশাপাশি যদি লাক্সারি হাউস বোটে ঘুরতে চান কিভাবে ঘুরতে পারেন, এবং ঢাকা থেকে কিভাবে টাঙ্গুয়ার হাওর আসা যায়, সুনামগঞ্জ হয়ে আসলে কেমন খরচ হবে অথবা মোহনগঞ্জ মধ্যনগর হয়ে আসলে কেমন খরচ হবে, সকল খুঁটিনাটি বিষয় নিয়েই টাঙ্গুয়ার হাওর ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের টাঙ্গুয়ার হাওর নিয়ে সকল মনের দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তাই দেরি না করে চলুন ভিডিওটি একদম শুরু থেকেই শুরু করা যাক। শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আমার চ্যানেল আপনাকে স্বাগত। এখন সময় ঘড়িতে 8:15 আর আমরা রওনা হয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ধানমন্ডি থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন আসতে আমাদের মোটামুটি সময় লেগেছিল 45 মিনিট। আমরা 9টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন এসে পৌঁছাই। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা হাওড়া এক্সপ্রেস ট্রেনটি ধরে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব 10:15 সেখান থেকে মধ্যনগর হয়ে টাঙ্গুয়ার হাওর যাব। ঢাকা থেকে মোহনগঞ্জের ট্রেন ভাড়া হচ্ছে 205 টাকা শোভন চেয়ারে এবং চেয়ার কোচে 250 টাকা। টিকিট পেয়ে যাবেন অনলাইন অফলাইন দুটি উপায়েই। আমরা 10 দিন আগে ট্রেনের টিকিট কেটেছিলাম অনলাইনে। আমাদের আজকের ভ্রমণ সাথী হাওড়া এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে অবস্থান করছে, তাই আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা হলাম। চলুন জেনে নেই টাঙ্গুয়ার হাওর কী উপায়ে যাওয়া যায়। টাঙ্গুয়ার হাওর দুটি উপায়ে যাওয়া যায়, একটি সুনামগঞ্জ থেকে, অপরটি হচ্ছে মোহনগঞ্জ মধ্যনগর হয়ে। যদি সুনামগঞ্জ হয়ে যেতে চান তাহলে আপনাদেরকে বাসে যেতে হবে সুনামগঞ্জ, সেখান থেকে হাউস বোটের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর যেতে হবে। কারণ ঢাকা থেকে সুনামগঞ্জে সরাসরি কোনো ট্রেন যোগাযোগ নেই। প্রথমে আপনাকে সিলেট রেলওয়ে স্টেশন যেতে হবে, তারপর সেখান থেকে সড়ক পথে সুনামগঞ্জ যেতে হবে। তাই সুনামগঞ্জ হয়ে যেতে চাইলে বাসে যাতায়াত করাই সবথেকে উত্তম হবে। উল্লেখযোগ্য বাসের মধ্যে হচ্ছে এনা পরিবহন ও হানিফ পরিবহন। নন এসিতে ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা, এবং যদি এসিতে যেতে চান তাহলে 1200 থেকে 1600 টাকা। সুনামগঞ্জ থেকে যে হাউস বোটগুলো ছেড়ে যায় সেগুলো সুনামগঞ্জের লালপুর ঘাট, সাহেববাড়ি ঘাট, আনোয়ারপুর ঘাট ও তাহেরপুর ঘাট থেকে ছেড়ে যায়। আপনার বোটটি কোন ঘাট থেকে ছেড়ে যাবে সেটি আপনাদের বোট কর্তৃপক্ষ ফোন করে জানিয়ে দেবে। বোট যে ঘাটেই থাকুক আপনাদেরকে নামতে হবে সুনামগঞ্জ শহরের সুরমা ব্রিজে। সুরমা ব্রিজ থেকে 10 থেকে 150 টাকার ভিতরে চলে যেতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত বোটের কাছে। সেখান থেকে আপনাদের হাওর যাত্রা শুরু হবে। প্রিমিয়াম হাউস বোটগুলো সুনামগঞ্জ শহর থেকে বোট পর্যন্ত পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিয়ে থাকে। টাঙ্গুয়ার হাওর যাওয়ার দ্বিতীয় উপায়টি হচ্ছে মোহনগঞ্জ মধ্যনগর হয়ে। আমাদের ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 10:15 ছেড়ে আসে এবং মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায় সকাল 5:30 দিকে। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনেই পেয়ে যাবেন অটো রিক্সা ও সিএনজি। অটোতে মধ্যনগর বাস টার্মিনাল পর্যন্ত ভাড়া নেবে 120 টাকা।
সিএনজিতে নেবে 150 টাকা। একটি অটোতে 4 থেকে 5 জন আরামে বসে যেতে পারবেন, সিএনজিতে যেতে পারবেন 4 থেকে 5 জন। আর মাহিন্দ্রা বড় সিএনজি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে 8 থেকে 10 জন যাওয়া যায়। মোহনগঞ্জ হয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে ময়মনসিংহ ট্রাভেলার্স। তাদের একটি স্টুডেন্ট বাজেট ট্রিপে মাত্র 2500 টাকায় 2 দিন 1 রাত টাঙ্গুয়ার হাওর ভ্রমণের প্যাকেজে গিয়েছিলাম, যার ভিতরে ছিল ঢাকা টু ঢাকা ট্রেনে যাতায়াত খরচ এবং মধ্যনগর ঘাটে আমাদের টাঙ্গুয়ার হাওরের ভ্রমণের যে বোট রয়েছে সেখানে যাওয়ার জন্য মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটি এই প্যাকেজের ভিতরেই ছিল। ময়মনসিংহ ট্রাভেলার্স গ্রুপটি ময়মনসিংহ শহরে বর্তমানে একটি জনপ্রিয় ট্রাভেল গ্রুপ। তারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য স্টুডেন্ট প্যাকেজ, ফ্যামিলি মিড রেঞ্জ প্যাকেজ এবং কি প্রিমিয়াম হাউস বোটের সার্ভিস দিয়ে থাকে। তাদের নিজস্ব 2টি হাউস বোটও রয়েছে টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরের পাশাপাশি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন তাদের সাথে। তাদের রানিং ইভেন্ট দেখার জন্য যুক্ত হতে পারেন তাদের ফেসবুক পেজ ও গ্রুপে। ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। ইভেন্টের পাশাপাশি চাইলে আপনারা কাস্টমাইজ ট্রিপেও যেতে পারেন তাদের সাথে, চাইলে ডে ট্রিপও দিতে পারেন। স্ক্রিনে তাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রইল, চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা সকাল 5:30টায় মোহনগঞ্জ ট্রেন থেকে নেমেছিলাম। সেখান থেকে পূর্ব নির্ধারিত মাহিন্দ্রার গাড়িতে রওনা দিয়েছিলাম মধ্যনগরের উদ্দেশ্যে। মোহনগঞ্জ থেকে মধ্যনগরের দূরত্ব 25 কিলোমিটার, যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। সেই অনুযায়ী আমাদের 6:30টার ভিতরেই মধ্যনগর থাকার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত জ্যামের কারণে আমরা 8টার দিকে এসে পৌঁছাই মধ্যনগরে। যদি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে মধ্যনগর ঘাটে সেগুলো পার্কিং করতে পারবেন খুব সহজেই। মধ্যনগর ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছিল প্রিন্স অফ কমলাকান্দা নামক হাউস বোটটি, যেখানে আমরা 2 দিন 1 রাত অবস্থান করব। হাউস বোটটির সামনে একটি সুন্দর দোলনাও রয়েছে। এই হাউস বোটটিতে সর্বমোট 4টি কেবিন রয়েছে এবং 2টি ওপেন স্পেস রয়েছে, যেখানে 24 জন ধারণ ক্ষমতা রয়েছে এই হাউস বোটে। চলুন আমাদের হাউস বোটটি একটু ঘুরে দেখা যাক। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসলে অবশ্যই হাউস বোট বুকিং করে আসবেন, না হয় অনেক বিপদে পড়ে যাবেন। বেশিরভাগ সময় এখানে হাউস বোট খালি থাকে না, আর খালি থাকলে অনেক ওভার প্রাইসে বুকিং করতে হয় শেষ সময়। তাই হাওর ভ্রমণের পূর্বে কাস্টমাইজ ট্যুর হোক অথবা হাউস বোট বুকিং হোক, অবশ্যই পূর্বে বুকিং করে তারপরে আসবেন। 8টার দিকে হাউস বোটে পৌঁছানোর পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমাদের যাত্রা শুরু হয় 9টার দিকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের প্রথম ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। মধ্যনগর ঘাট থেকে ওয়াচ টাওয়ার যেতে আমাদের ঘন্টা 2 সময় লাগবে। হাউস বোট ছাড়ার অল্প কিছুক্ষণ পরে আমাদের সকালের নাস্তা ডিম খিচুড়ি দিয়ে দেওয়া হয়, সাথে সালাদ ও লেবু ছিল। হাওরের পানিতে ভাসতে ভাসতে আমরা সকালের মজাদার ডিম খিচুড়ির নাস্তা শেষ করি এবং ছুটে চলি টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। হাওরের নীল দিগন্তের জলরাশির উপরে ভাসতে ভাসতে 2 ঘন্টার সময় কীভাবে যে পার হয়ে যাবে টেরি পাবেন না। আমরা সকাল 9টায় রওনা দিয়ে 11:30টার দিকে এসে পৌঁছাই ওয়াচ টাওয়ার এলাকায়। ওয়াচ টাওয়ার এলাকায় পৌঁছানোর সাথে সাথে এই ছোট ছোট ডিঙি নৌকাগুলো আমাদের একদম বোটের সামনেই চলে আসে। বর্তমানে ওয়াচ টাওয়ার এলাকায় বড় হাউস বোটগুলো যাওয়া নিষেধ, তাই ছোট ডিঙি নৌকা দিয়ে আপনি হিজলবন ও আশপাশের এলাকাগুলো ঘুরতে হবে এবং ওয়াচ টাওয়ারে যেতে হবে। ওয়াচ টাওয়ার ও হিজলবন ঘোরার জন্য ছোট নৌকাগুলো আপনাকে আপনার বোট থেকে নিয়ে যাবে এবং পুনরায় বোটে এসে নামিয়ে দিয়ে যাবে। জন প্রতি 40 থেকে 100 টাকার ভিতরে আপনারা ঘুরতে পারবেন। একটি বোটে 5 থেকে 10 জন পর্যন্ত ওঠা যায়। প্রতিটি নৌকাতে লাইফ জ্যাকেট থাকে, তার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হয় না। সাঁতার জানা না থাকলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। আমরা 3 জন একটি নৌকা ভাড়া করেছিলাম 300 টাকায়। আমাদেরকে হিজলবন ও ওয়াচ টাওয়ার এলাকা ঘুরিয়ে আবার নৌকায় নামিয়ে দিয়ে যাবে। লোক সংখ্যা 5 থেকে 10 জন হলে আপনারা জন প্রতি 50 থেকে 60 টাকার ভিতরেই নৌকা পেয়ে যাবেন। বলে রাখা ভালো, এই নৌকার খরচটি কিন্তু আপনার পার্সোনাল বহন করতে হবে। নৌকা ভাড়া আপনি যদি প্রিমিয়াম হাউস বোটে আসেন তাও পার্সোনাল বহন করতে হয়। আমরা ডেঙ্গি নৌকা নিয়ে হিজলবনের ভিতরে প্রায় ঘন্টাখানিক ঘুরে বেড়াই, তারপর চলে আসি ওয়াচ টাওয়ার এলাকায়। ওয়াচ টাওয়ার এলাকায় আসলে দেখতে পারবেন ছোট ছোট নৌকাতে বিস্কিট, চা, চানাচুর এগুলো বিক্রি করছে। যে জিনিসটা কাশ্মীরের লেকগুলোতে ঘোরার সময় দেখা যায়, বোটগুলো আপনার কাছে চলে আসবে এগুলো বিক্রি করার জন্য। আমরাও নিয়েছিলাম 1 কাপ চা। চার টেস্ট তেমন ভালো না হলেও আপনার চার টেস্টটা কিছুটা হলেও মেটাতে পারবে। চা খেতে খেতে আমরা ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে চললাম। ওয়াচ টাওয়ারের উপর থেকে সম্পূর্ণ হাওরের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। ওয়াচ টাওয়ারে ওঠার জন্য আপনার কোনো টিকিটের প্রয়োজন নেই।
নৌকা আপনাকে একদম ওয়াচ টাওয়ারের সিঁড়ির সামনে নিয়ে নামিয়ে দিবে। সিঁড়ি দিয়ে উপরে উঠলে আপনি হাওরের একটি সুন্দর ভিউ দেখতে পারবেন। ওয়াচ টাওয়ার থেকে নেমে এসে আমরা পানিতে অনেকক্ষণ ঝাপাঝাপি করি। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে আড্ডা দিয়ে সময় কাটানোর একটি পারফেক্ট জায়গা হচ্ছে এই ওয়াচ টাওয়ার এলাকার হিজলবনটি। কীভাবে সময় পার হয়ে যাবে টেরই পাবেন না। একসাথে গোসল করা অথবা বন্ধু বান্ধব নিয়ে গানের আড্ডা, সময় যে কীভাবে পার হয় বোঝাই যায় না। আমরাও প্রায় ঘন্টাখানেক এখানে আড্ডা দিয়ে চলে আসি আমাদের হাউস বোটের উদ্দেশ্যে। মন চাচ্ছিল না হিজলবন থেকে চলে আসতে, কিন্তু কিছুই করার নেই, আমাদের অনেক জায়গায় ঘুরতে হবে। সময় স্বল্পতার জন্য আমরা চলে আসি। আমরা ওয়াচ টাওয়ার এলাকায় এসে পৌঁছেছিলাম 11:30টায়, এখন বাজে প্রায় 2টা। আর এটার দিকে আমাদের বোট ছেড়ে যাবে টেকের ঘাটের উদ্দেশ্যে। তাই সৌন্দর্যের মায়া ত্যাগ করে আমরা চলে আসি আমাদের হাউস বোটে। হাউস বোটে আসার পর 2:30-এর দিকে ওয়াচ টাওয়ার থেকে টেকের ঘাটের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়। মেঘালয় পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের যাত্রা চলমান থাকে। আমরা যখন হিজলবনের সৌন্দর্য নিয়ে ব্যস্ত, তখন আমাদের বাবুর্চি মামা ছিল হাঁস রান্নায় ব্যস্ত। দুপুরের খাবারে আমাদের হাঁসের সাথে ছিল সবজি, ভর্তা, ডাল। হাওরে বাসতে বাসতে গরম ভাতের সাথে হাঁসের মাংসের ভাত খাওয়ার একটা মজাই আলাদা। বাবুর্চি মামার হাতে জাদু আছে, প্রত্যেকটা খাবারই সুস্বাদু হয়েছিল। বিশেষ করে ডালের কথা বলতেই হয়। হাঁসের মাংসটা কোনো দিক থেকে কম নয়। হালকা মশলায় রান্না করা হাঁসের মাংস দিয়ে গরম ভাত সেই লেগেছিল। রান্নার জন্য মামাকে 10-এ 10 দিতেই হয়। ওয়াচ টাওয়ার এলাকা থেকে টেকের ঘাট যেতে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগে। এই সময়ের ভিতরে আমরা হাওরে বাসতে বাসতে খাওয়া দাওয়া শেষ করি। তারপর বাকি সময়টা হাওরের সৌন্দর্য এবং মেঘালয় পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে পার করতে থাকি। সুনামগঞ্জ, তাহেরপুর ও মধ্যনগর থেকে ছেড়ে আসা সকল বোটই টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ রাত্রে সবাই টেকের ঘাট এলাকাতেই অবস্থান করবে। হাওড় এলাকার প্রিমিয়াম হাউস বোট থেকে শুরু করে নর্মাল হাউস বোট সবগুলোই এই টেকের ঘাট এলাকাতেই অবস্থান করে। রওনা দেওয়ার ঘণ্টাখানিক পরে আমরা টেকের ঘাট এলাকায় এসে পৌঁছে যাই। এই টেকের ঘাট এলাকাতে পৌঁছানোর পরে আমাদের আরও 2টি স্পট রয়েছে, যেগুলো টেকের ঘাট থেকে হেঁটেই ঘোরা যায়। একটি হচ্ছে নীলাদ্রি লেক, অন্যটি লাকমাছড়া ভিউ পয়েন্ট এবং ঝর্ণা। ভোর টেকের ঘাট এলাকায় পৌঁছানোর পর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে 4টার দিকে বেরিয়ে পড়ি জায়গাগুলো ঘোরার জন্য। আমরা প্রথমে লাকমাছড়া ভিউ পয়েন্টে যাব, তারপর সেখান থেকে নীলাদ্রি লেক আসবো। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে হাতের ডান দিকে গেলে নীলাদ্রি লেক আর বাম দিকে গেলে লাকমাছড়া। আমরা লাকমাছড়া যাওয়ার জন্য দাম দর করে একটি অটো রিক্সা রিজার্ভ করে নেই। আমাদের লাকমাছড়া নিয়ে যাবে, সেখানে গিয়ে 1 ঘন্টার সময় দিবে ঘোরার জন্য। তারপরে আমাদেরকে সেখান থেকে নিয়ে এসে নীলাদ্রি লেক নামিয়ে দেবে। ভাড়া পড়েছিল 450 টাকা। উঠেছিলাম আমরা 5 জন, সেই হিসেবে জনপ্রতি ভাড়া পড়েছিল 90 টাকার মতো। আমাদেরকে 4 থেকে 5 মিনিট পরে নিয়ে এসে নামিয়ে দেয় লাকমাছড়ার সামনে। হেঁটে আসলে সময় লাগে 10 থেকে 15 মিনিট। অতিরিক্ত রোদ থাকার জন্য আমরা অটো রিজার্ভ করেছিলাম। আপনারা পায়ে হেঁটে আসতে পারেন অথবা অটোতেও আসতে পারেন। লাকমাছড়া ভ্রমণের খরচটিও কিন্তু আপনার নিজের বিয়ার করতে হবে। লাকমাছড়ার একটি সুন্দর ঝরা রয়েছে, সেখানে ঠান্ডা পানিতে বেশ কিছুক্ষণ সময় কাটাই আমরা। লাকমাছড়া থেকে আমাদেরকে অটো ড্রাইভার নিয়ে এসে নীলাদ্রি লেকের প্রবেশ গেটের সামনে নামিয়ে দেয়। নীলাদ্রি লেকের 2টি ভিউ পয়েন্ট রয়েছে, একটি হচ্ছে পশ্চিম দিকে আর একটি পূর্ব দিকে। আমরা সর্বপ্রথম পশ্চিম দিকের ভিউ পয়েন্টটিতে চলে আসি। পশ্চিম পাশের এই ভিউ পয়েন্ট থেকে মেঘালয়ের পাহাড়, লেক এবং হাওরের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। লেকের মাঝখানে বেশ কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে, যেগুলো লেকের সৌন্দর্যকে আরও বেশি গুণে বাড়িয়ে দিয়েছে। আমরা লেকের পশ্চিম পাশ থেকে ঘোরাফেরা শেষ করে চলে আসি পূর্ব পাশের টিলায়। লেকের ভিউ এক এক জায়গা থেকে এক এক রকম। পুরা লেকটি যেন একটি স্বর্গরাজ্য। এর জন্য একে বাংলার কাশ্মীরও বলা হয়ে থাকে।
পূর্ব পাশের টিলায় বসে আমরা সূর্য অস্ত উপভোগ করি এবং সুন্দর একটি বিকেলে এখানে কাটাই। এই নীলাদ্রি লেকে কাল সকালে আবার দেখা হবে। সন্ধ্যায় চলে আসি আমরা আমাদের হাউস বোটে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খাই 9টার দিকে। তারপর চলে গান আড্ডা। চাঁদনি রাতে সারা রাত অনেকেই আড্ডা দিয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম 11টার দিকে। চাঁদনি রাতে হাউস বোটের উপরে বসে আড্ডা দেওয়ার এই মজা আপনাদেরকে বলে বোঝানোর মতো নয়। শুভ সকাল। আমাদের আজকের দ্বিতীয় দিনের ভ্রমণ গল্প শুরু টেকের ঘাটের হাওরের মাঝখান থেকে। হাওরের মাঝে বসে বসে আমরা সূর্য উদয় উপভোগ করি। 6টার দিকে আমাদের হাউস বোটটি পাড়ে বেরানো হয়। রাতের সময় হাউস বোট একদম পাড়ে থাকে না, নদীতে ভাসমান অবস্থায় থাকে। তাই হাউস বোটটি পাড়ে আসার পরপরই আমরা বেরিয়ে পড়ি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে সকালের সৌন্দর্য উপভোগ করার জন্য। স্নিগ্ধ সকালের আলোতে নীলাদ্রি লেকের অন্য রূপ আমরা দেখতে পাই সকাল সকাল। শুভ সকাল ফ্রম নীলাদ্রি লেক। ব্রেকফাস্ট দুধ চা উইথ টোস্ট, সেই স্বাদ। সকালে স্নিগ্ধ পরিবেশে নীলাদ্রি লেকের মেঘাচ্ছন্ন আকাশের নিচে বসে এক কাপ চা যেন একটি অন্যরকম অনুভূতি। আপনি যদি চা প্রেমী হয়ে থাকেন তাহলে নীলাদ্রি লেকের পাড়ে বসে এই এক কাপ চা কি একটা অনুভূতি নিয়ে এসে দিয়েছিল তা বুঝতে পারবেন। কিছুক্ষণ পরপর মনে হচ্ছিল নীলাদ্রি লেক তার সৌন্দর্য পরিবর্তন করছে। নীলাদ্রি লেকের এই সৌন্দর্যের প্রেমে পড়তে আপনি বাধ্য। নীলাদ্রি লেকের ছোট নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর মুহূর্তটি হতে পারে আপনার জীবনের সবথেকে সুন্দর সময়। জন প্রতি 50 টাকা করে দিয়ে ছোট ডিঙ্গি নৌকা দিয়ে সম্পূর্ণ লেকটি ঘুরে দেখতে পারেন। একটি বোটে 5 থেকে 10 জন পর্যন্ত ওঠা যায়। নৌকার মাঝে আপনাকে ঘাট থেকে উঠিয়ে সম্পূর্ণ লেকটি একটি চক্কর দিয়ে আবার ঘাটে নিয়ে এসে নামিয়ে দেয়। নীলাদ্রি লেকে কায়াকিংয়ের পয়েন্টও রয়েছে, চাইলে আপনারা কায়াকিংও করতে পারেন। কায়াকিংয়ের খরচ কিছুটা বেশি, জন প্রতি 80 টাকা করে। 80 টাকা 1 ঘন্টা কায়াকিং করতে পারবেন। ঘন্টা দুয়েক সময় কাটিয়ে আমরা চলে আসি 8টার দিকে হাউস বোটে। সেখানে গিয়ে সকালের নাস্তা করি। সকালের নাস্তা শেষ করে আমাদের আরও 3টি জায়গা ভ্রমণ করতে হবে: শিমুল বাগান, বারিকা টিলা ও জাদুকাটা। ঠিক আছে, কি কি ঘুরাবা? শিমুল বাগান ভাই কিলো 7 বছর। কয়টা? 500। 2 জন। ঠিক আছে, আপনার যে স্পটে 20 মিনিট করে সময়, আবার আপনার নিয়ে আমু, আবার লয়ে যামু 500 টাকা পার পার্সন। আমার নাম করলে আর 10 মিনিট বেশি এবং ডিসকাউন্ট দিব। আমরা 2500 টাকার বাজেট ট্রিপে এসেছিলাম, তাই আমাদের হাউস বোটটি জাদুকাটা নদীতে যায়নি। তাই আমাদের শিমুল বাগান ও বারিকাটিলা জায়গাটি বাইক দিয়ে ঘুরতে হবে। নীলাদ্রি লেক 0 পয়েন্ট থেকে শিমুল বাগানের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। আসতে সময় লেগেছিল আমাদের 20 মিনিট। শিমুল বাগানের ভিতরে প্রবেশ করে সম্পূর্ণ শিমুল বাগানটি ঘুরে দেখার জন্য আপনাকে 50 টাকার জন প্রতি টিকিট কেটে প্রবেশ করতে হবে। ময়মনসিংহ ট্রাভেলার্স 3500 টাকার একটি মিড রেঞ্জের ট্রাভেল ইভেন্ট দিয়ে থাকে, আপনারা চাইলে সেটিতে যেতে পারেন। সেই ইভেন্টে কিন্তু তারা জাদুকাটা নদীতে বোট দিয়েই নিয়ে যায়, আর জাদুকাটা নদীতে বোটগুলো এসে যেখানে থামে সেখান থেকে শিমুল বাগান হেঁটেই চলে আসা যায়। সবুজে কার্পেট মোড়ানো শিমুল বাগানটি দেখতে অনেক সুন্দর। বেশ কিছুক্ষণ সময় কাটাই আমরা এখানে। সবুজে ঘেরা শিমুল বাগানে প্রায় 40 থেকে 45 মিনিট সময় কাটিয়ে আমরা চলে যাই বারিকা টিলার উদ্দেশ্যে। শিমুল বাগানের সামনে থেকে বারিকটিলা যাওয়াতে বাইকে সময় লাগে 5 থেকে 10 মিনিট, আর পায়ে হেঁটে যেতে চাইলে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। আপনারা চাইলে ট্রেকিং করেও যেতে পারেন এইখানে। আমরা যেহেতু রিজার্ভ বাইক নিয়ে এসেছিলাম, তাই আমরা বাইক দিয়ে রওনা হয়ে যাই বারিকটিলার চূড়ায় ওঠার জন্য। নীলাদ্রি লেক এলাকা থেকে বাইক ভাড়া করার সময় 2টি জিনিস মাথায় রাখবেন। বাইক ড্রাইভারগুলো আপনাকে শিমুল বাগান না নেওয়ার জন্য অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, কারণ শিমুল বাগান মানুষ সব থেকে সময় বেশি অপচয় করে। আপনারা ভুলেও শিমুল বাগান ঘোরা মিস করবেন না। শিমুল বাগান একটি সুন্দর সময় কাটাতে পারে। শিমুল বাগানের পিছন দিকে একটি ফেরি ঘাট রয়েছে, বাইক চালকরা সেখানে নামিয়ে দেওয়ার চেষ্টা করে অনেক সময়। সেখান থেকে হেঁটে যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে শিমুল বাগানের প্রবেশ গেটে। এমনকি শিমুল বাগানের প্রবেশ গেটের সামনে যাওয়ার জন্য আলাদা টাকা দাবি করে থাকে তারা। তাই এই জিনিসগুলো প্রথমে ভাঙিয়ে নেবেন এবং ভালোভাবে বলে নেবেন যে আপনারা শিমুল বাগানের টিকিট কাউন্টারের গেটের সামনে গিয়ে নামবেন। কতক্ষণ শিমুল বাগানে অবস্থান করবেন সেটা আপনারা ভালোভাবে ফুরে নেবেন। ন্যূনতম 40 মিনিটের নিচে হলে আপনার বাইক নেওয়ার প্রয়োজন নেই, অন্য বাইক দেখবেন।
আর যদি আপনারা ডে ট্রিপে আসেন তাহলেও কিন্তু আপনারা বাইক দিয়ে খুব সহজে এই জায়গাগুলো ঘুরে যেতে পারেন, কারণ ডে ট্রিপে নীলাদ্রি লেক পর্যন্তই হাউস বোট আসে। নীলাদ্রি লেক থেকে যে বাইকে শিমুল বাগান আসা যায় এটা অনেকে জানে না, তাই এই জায়গাগুলো স্কিপ করে যায় তারা। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় হাতে নিয়ে আপনারা এই জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন। বারেকের টিলা জায়গা থেকে জাদুকাটা নদীর সুন্দর একটি ভিউ পাওয়া যায়। মেঘালয়ের কুল ঘেঁষে এখানে একটি সীমান্ত পিলারও রয়েছে বাংলাদেশ ও ভারতের। বারেকের টিলার উপর থেকে জাদুকাটা নদীর নীল জলরাশি দেখে মনের ভিতরে একটি আকাঙ্ক্ষা জেগেছিল জাদুকাটা নদীর টলটলে পানিতে সাঁতার কাটার। সত্যি জাদুকাটা নদীর নামটি সার্থক তার সৌন্দর্যের জন্য। নীল জলরাশির এই জাদুকাটা নদী যে কোনো দর্শনার্থীর মন জয় করে নিতে পারবে এক নিমিষেই। জাদুকাটা নদীর প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন বারবার। নীলাদ্রি লেকের মায়া কাটিয়ে মনকে সান্ত্বনা দিয়ে আমরা চলে আসি সাদা পাথর এলাকায়। এখানে একটি ঝিরি রয়েছে। সাদা পাথর জায়গাটি কিছুটা লাকমাছড়া ভিউ পয়েন্টের মতোই, তবে লাকমাছড়া ভিউ পয়েন্টের মতো এত স্বচ্ছ পানি নেই এখানে। পানির পরিমাণ বেশি থাকলে হয়তো জায়গাটি আরও সুন্দর দেখাতো। আমরা এখানে 10 থেকে 15 মিনিট সময় কাটিয়ে চলে এসেছিলাম আমাদের নীলাদ্রি লেকের জিরো পয়েন্টে। টেকারঘাট এলাকায় নীলাদ্রি লেকের খুব কাছে আরেকটি হিডেন জায়গার খোঁজ দিব আপনাদেরকে, তারপরে আমাদের আজকে ভ্রমণ গল্প শেষ করব। নীলাদ্রি লেক জিরো পয়েন্ট অথবা টেকারঘাট বাজার জামে মসজিদের পাশের রাস্তা ধরে খুব সহজেই আপনারা এই জায়গাটিতে আসতে পারেন। এখানে একটি স্বচ্ছ পানির কূপ ও একটি ঝরা রয়েছে, যেটি স্থানীয় লোকজনের বিশুদ্ধ খাবার পানির একটি উৎস। কূপের পাশে একটি ঠান্ডা পানির ঝরাও রয়েছে, যেখানে লোকজন গোসলও করে। আমরা এখানে গোসল করার উদ্দেশ্যে এসেছি। টেকারঘাট বাজার থেকে এখানে আসতে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগে। ঝিরির পানিটি কি পরিমাণ স্বচ্ছ এবং ঠান্ডা এখানে না আসলে বুঝতে পারবেন না। এখানে সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে পানি কিন্তু কোনো জড়া দিয়ে আসতেছে না, সরাসরি মাটির নিচ থেকে উপর দিকে আসতেছে। জাদুকাটা নদীতে নামার কষ্টটা কিছুটা লাঘব পেয়েছিল এখানে ঠান্ডা পানিতে পা ভিজিয়ে এবং গোসল করে। আমরা প্রায় আধা ঘন্টা খানিক এখানে গোসল করেছিলাম স্বচ্ছ পানিতে। আমরা এখানে মনের শান্তি মিটিয়ে গোসল করে তারপরে হাউস বোটে চলে আসি। হাউস বোটটি দুপুর 1টার দিকে ছেড়ে যায় ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। 2টার কিছুক্ষণ পর আমরা ওয়াচ টাওয়ারে এসে পৌঁছাই এবং এখানে আমরা পুনরায় গোসলের জন্য নেমে যাই। সব মিলিয়ে আমাদের 2 দিন 1 রাতে ভ্রমণ খরচ হয়েছিল 3040 টাকা। প্রিমিয়াম হাউস বোটে যদি আপনি টাঙ্গর হাওর ভ্রমণ করতে চান জনপ্রতি 12,000 টাকাও খরচ হতে পারে। এই খরচটি ডিপেন্ড করে হচ্ছে আপনাদের হাউস বোটের সার্ভিস ও খাবারের মানের উপরে। যেমন আমাদের হাউস বোটটি ছিল স্টিলের এবং এখানে প্রায় 24 জন লোকের ধারণ ক্ষমতা ছিল, যেখানে আমাদের ওয়াশরুম ছিল মাত্র 2। সেম ক্যাপাসিটির একটি হাউস বোট যদি আপনার কাঠের হতো তাহলে জনপ্রতি খরচ পড়ে যেত 4,500 থেকে 5,000 টাকা পড়ে। আর একটি কাঠের হাউস বোটে যদি অ্যাটাচ বাথরুম সহ একটি রুম নিতে চান তাহলে জনপ্রতি গুনতে হবে 7,500 থেকে 9,000 টাকা। আর যদি এসি থাকে তাহলে তো কথাই নেই, 10 থেকে 15,000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে আপনি। মোট কথা হচ্ছে আপনার সার্ভিস যত উন্নত হবে আপনার খরচ তত বৃদ্ধি পাবে। ময়মনসিংহ ট্রাভেলার্সের প্রিমিয়াম হাউস বোটের ভিডিওটি দেখলে আপনি সেটি বুঝতে পারবেন। প্রিমিয়াম হাউস বোটটির নাম দ্য ক্রুজার, জোলস অফ টাঙ্গুয়া। ক্রুজারের প্যাকেজ মূল্য ও খাবার তালিকা দেওয়া রয়েছে, দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আমাদের সাথে তাদের পার্থক্যটা কোন জায়গায়। তাদের আরও একটি ছোট হাউস বোট রয়েছে বহর হাউস বোটে 12 থেকে 14 জন খুব আরামে ভ্রমণ করা যায়। আপনারা চাইলে এটিকে বুকিং করতে পারেন, বুকিংয়ের নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে। আমরা ওয়াচ টাওয়ার এলাকাতে সূর্য অস্ত উপভোগ করেছিলাম, তারপর মুড়ি পার্টির মাধ্যমে শেষ হয় আমাদের আজকের ভ্রমণ গল্প। ওয়াচ টাওয়ার এলাকা থেকে আমাদের বোট আমাদেরকে মধ্যনগর বাজারে নামিয়ে দেয়। সেখান থেকে পূর্ব নির্ধারিত মাহিন্দ্রা দিয়ে চলে আসি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রাত 11টার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ভোর 5টার দিকে আমরা ঢাকা পৌঁছাই। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।